ছোট্ট শিক্ষা যে ভাই সঙ্গে থাকো, না পারলেও যদি আমরা মানসিকভাবে একজনের সঙ্গে থাকি না, ইট ইজ আ হিউজ থিং টু ডু। অনেক রকম ভাবে আমি কাজ করার চেষ্টা করেছি, অনেক রকম চরিত্র করেছি, কিছুতেই মানুষের কাছে আমি পৌঁছতে পারিনি, যেটা আমাদের মূল কাজ। ডিপ্রেশন ইজ নট আ ওয়ার্ড, দ্যাট ইজ ডিপ্রেশন। আই ফেল দ্য ফার্স্ট সিমটম। আমি জানি না কি হয়েছিল, আমার মনে হয়েছিল আমার হার্ট অ্যাটাক হচ্ছে। আজকে সহজ কথায় যে অতিথি, তাকে অতিথি কি করে বলি বলুন তো? সেই বাড়িতে অন্তত এই নিয়ে 150-200 বার এসে গেছে। আমি তার বেডরুম কিরকম দেখতে জানি। আমার কন্ট্যাক্টসে ফেভারিটসের যে সেকশনটা, তাতে তার নাম আছে। কিন্তু তার পরিচয় যদি দিতেই হয়, সে গানের ওপারে থেকে আপনাদের মনে জায়গা করেছিল। তারপর রং মিলান্তি, দিনের শেষে লালন, কয়েকদিন আগেও নানা রকম চরিত্রে, নানা রকম মিডিয়ামে সে আপনাদেরকে বারবার চমকে দিয়েছে। এবং আজকে সে এসেছে একদম অন্য একটা রূপে। আমার ধারণা সহজ কথাতেই সেই রূপটা সবার আগে দেখা যাবে। প্লিজ ওয়েলকাম ইন্দ্রাশিস রায়, রিলোডেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আসার জন্য তো কি বলবো, এই জন্য তোমাকে আমি থ্যাংক ইউ বেশি করে জানাতে চাই, কারণ তুই আমাকে থ্যাংক ইউ দিতে পারবি? আমাদের থ্যাংক ইউ হয়? তোমাকে, তোমার পুরো টিমকে। আচ্ছা, পুরো টিমকে। আচ্ছা, ইট ইজ কি বলবো, অফকোর্স ইট ইজ আ টিম ওয়ার্ক। এবং একদম। সহজ কথা, ভীষণ পপুলার এখন। পপুলারিটির থেকে বড় কথা, ভীষণ প্রিয় মানুষের কাছে এখন। থ্যাংক ইউ। আমার বাড়িতে ভীষণ প্রিয় একটা শো এটা, তো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমরা একটা জিনিস ভেবেছো এবং সেটা মানুষের ভালো লাগছে, এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হয় না। সেইটাই। তো সেইখানে আসতে পেরেছি, ওই জন্য এটা বোধহয় প্রথম দিকে চলে এলে হয়তো এতটা ভালো বলতে পারতাম না, বাট ওই যেটা হয় ঠিক সময় প্রথম দিকে যেই সময় যেটা হওয়ার। অ্যাবসলিউটলি। শৈশব এবং শৈশব এবং এই আশ্চর্য পরিবার, যেখানে চারপাশে তুই ভালোবাসার কখনো কম দেখতে পাবি না। মানে ভালোবাসার দিক থেকে একদম পাঞ্জাবি হৃদয় বললে যেরকম হয়, তোর পরিবারটাকে দেখলে সেরকম মনে হয়। সেরকম পরিবারে একটা বড় হওয়া, এবং সেটা শুধু বাবা মা নয়, একটা আমি বৃহত্তর পরিবারের কথা বলছি, ভাই বোন নিয়ে, পাড়া নিয়ে। বল। এটা খুব বড় ব্লেসিং একটা আমার কাছে, কারণ আমি সত্যি যখন চারপাশে তাকাই, বিশেষ করে এই বয়সে এসে দাঁড়িয়ে, ছোটবেলা এতটা বুঝতে পারতাম না যখনকার কথা তুমি জানতে চাইছো, সেই রিফ্লেকশনটা এখন এসে পড়ে। এবং আমি চারিপাশে সত্যিই তাকিয়ে দেখি সেটা বেশ দুর্লভ এখনকার পৃথিবীতে। এবং আমি যেইভাবে বড় হয়েছি, তার জন্য থ্যাংক ইউ। তুমি যেই কথাটা মেনশন করলে, যে অফকোর্স আমার বাবা মা তার জন্য অনেকটা অনেকটা কি বলবো, দে আর দ্য রিজন বেসিক্যালি। কিন্তু সঙ্গে যে আমার আরো বড় পরিবারটা, এবং আমার কাজিনরা, আমার কাকা পিসিরা, আমার মামারা, আমার মামার বাড়ির দিকে সবাই, আমার পাড়া, আমার স্কুলের বন্ধু, আমার মনে হয় আজকে এইখানে বসে কথা বলছি, বা মানুষ যখন আমাকে দেখছে কাজের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর মাধ্যমে হোক, এই পুরোটা কিন্তু তাদের রিফ্লেকশন। আমি জোর করে কিচ্ছু শিখতে যাইনি, এরকম একটা জীবন পেয়েছি বলে আমি বোধহয় এরকম করে কথা বলতে পারি, এবং সেটা আমার কাজেও বোধহয় প্রকাশিত হয়। না, আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট তোর কাছে হচ্ছে তোর পাড়া সার্কেলটা। অ্যাবসলিউটলি। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এইটা আমি বলছি, এটা লোকে পাড়া পাড়া ভাবে, পাড়ার বন্ধুদের কথা ভাবে, তারা কিন্তু আছেই অবভিয়াসলি, কিন্তু পয়েন্টটা হলো তার মধ্যে যেটা ইনক্লুডেড, আমরা যে স্কুলটায় যেতাম সেটা আমাদের বাড়ির খুব কাছে। তো আমাদের সবার কাছে সাউথ এন্ড। হ্যাঁ, সাউথ এন্ডে। তো সেই আমাদের সবার কাছে একটা সাইকেল থাকতো, আমরা পৌঁছে যেতাম। ওই বন্ধুগুলোও কিন্তু পাড়ারই। তো আমাদের যে এই মিলিত আমাদেরও নাকতলা হাই স্কুলের যেমন। অ্যাবসলিউটলি, এই যে গ্রুপটা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু স্কুল এবং পাড়ার বন্ধুরা সমস্তটা মিলিয়ে। হ্যাঁ, এবং
তারা এক পিলার, কিছু করার নেই। আমরা যেরকম ভাবে সবাই একসঙ্গে বড় হয়েছি, আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি মানে আমি ওদেরও রিপ্রেজেন্ট করছি। ওরাও কিন্তু ইকুয়ালি ওরকম ভাবে বড় হয়েছে, তারা হয়তো অভিনয় করছে না, কিন্তু তারা নিজ নিজ ক্ষেত্রে যেখানে পৌঁছে গেছে, উই অল আর প্রাউড অফ আওয়ারসেলভস। মানে এটা শুধু আমি একা আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি বলে, অবভিয়াসলি ইট ইজ এ ভেরি প্রিভিলেজ থিং, ইটস অ্যান অনার্ড প্রফেশন। দেখতে পায় মানুষ, আমি অনেকের সামনে আসতে পারি, আমি ওদের কথাও বলতে পারি সেখানে এসে, কিন্তু আমি কিন্তু ওদের নিয়ে ইকুয়ালি কেন মোর প্রাউড, ওরা যা যা অ্যাচিভ করে ফেলেছে দেখেছি। সো ওই শুরুতেই যেটা বললাম, আমি যা করি এই বড় হয়ে ওঠাটা পুরোটা রিফ্লেকশন বেসিক্যালি। যেটা এবার আসতেই হয়, কারণ একটা জিনিস যেটা তোর লাইফে প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা খুব ছোটবেলা ছাড়া শুরু হয় না, সেটা হচ্ছে স্পোর্টসের প্রতি ভালোবাসা। এবং সেটা ইনিশিয়েট কি থেকে হয়েছিল, কার থেকে হয়েছিল? ক্রিকেট, ফুটবল দুটোতেই এত ভালো, সেটাই বল। মানে তারপর আমি সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি। এটা আমি না এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, সেটা আমার মেমোরিতে নেই, কারণ আমি এত ছোটবেলা থেকে এই ক্ষেত্রটার প্রতি এতটা ইন্সপায়ার্ড। শুধু খেলছি না, খেলা দেখছি, ওইটা তো খুব ইম্পর্টেন্ট, আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর আস অ্যাকচুয়ালি। তো আমাদের ঝগড়াঝাটিটা বোধহয় শুধু ওইটার জন্য হয়, হ্যাঁ, দল ভাগাভাগি নিয়ে হয়, ওইখানে গিয়ে আমরা কোথাও গিয়ে ভাগাভাগি হয়ে যায় পুরো বিষয়টা। কিন্তু ওই সেটাই বলছি, আমি কিভাবে নিজে কাকে দেখে ইন্সপায়ার্ড আমি খেলতে আরম্ভ করেছি, বা কি দেখে এক্স্যাক্টলি প্রথম দিন মাঠে গেছি এবং সিরিয়াস হয়েছি বিষয়টা নিয়ে, আমার মেমোরিতে নেই। কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে আবারই আমার স্কুলের বন্ধুরা, কারণ আমার যাত্রা শুরু খেলা স্কুল দিয়েই। তারপরে বেসিক্যালি আমার পাড়ায় আমি খেলতে গেছি, কারণ ওই জায়গাটা আমার পাড়ায় প্রচন্ড ভালো ফুটবলার ছিল, এবং ওই সময় দাঁড়িয়ে খুব মানে নাম করা কাপ আমার পাড়ায় চলে আসতো। তো সেইখানে আমি জায়গা পেতাম না অনেস্টলি, হ্যাঁ। তো আমি আমার খেলার অনুশীলনটা স্কুলে, তো সেখানে আমার গ্রুপ অফ ফ্রেন্ডস, মাই সিনিয়র্স, কারণ আমি খুব কম বয়সে সিনিয়র টিম খেলতে পেরেছি, তো তাদের এবং আমার অফকোর্স যাদের আমরা এখন তো অনেক নাম হয়ে গেছে সেটার, কিন্তু আমাদের স্কুলে পিটি টিচার ছিল, একদম আমার ছোটবেলার যারা পিটি টিচার, তো স্বপন স্যার, সারিফুল স্যার, রফিক স্যার, এরা হলো আমার ইন্সপিরেশন অনেস্টলি। মানে আমি ওনাদের নাম হয়তো বহু বছর পর নিলাম, বাট ওটা আমার মনে গেঁথে আছে, কারণ ওরা যেটা দিয়ে গেছেন আমাদের, ওটা আমাদের সঙ্গে চলে যাচ্ছে এবং সারা জীবন থাকবে সেই অনুশীলনটা। এবার একটা মুহূর্তের কথা বলি, তাতে আমারও খানিকটা ভূমিকা আছে। মোহনবাগান মাঠ, আর্টিস্ট ফোরামের খেলা, এবং তুই আর্টিস্ট ফোরামের হয়ে আগে খেলিসনি, ওরা কেউ জানে না। আমি শুধু যে জোর দিয়ে যাচ্ছি সাইড লাইন থেকে, ওকে নামাও, ওকে নামাও, ওকে নামাও। তুই নামলি 2 মিনিটের মধ্যে একটি অবিশ্বাস্য গোল করলি। হোয়াট ওয়াজ দ্য হাইলাইট? ওই মোহনবাগান মাঠ ভর্তি, সেখানে 5 জনকে কাটিয়ে একটা চিপ করে গোলকিপারের মাথার উপর দিয়ে প্রায় পেনাল্টি বক্সের কোণা থেকে ঢুকিয়ে দেওয়া জালে। আমি একটা কথা বলবো, এইগুলো কিন্তু ম্যাজিক কোনা, এগুলো মিরাকেল হয়ে যায় এইসব গোল। এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করে ওই কিকটা বোধহয় নিই, আমরা যদি এটা এখন দেখাতে পারতাম, যখন ওটা ঢুকে যায়, জালে জড়িয়ে যায়, তখন কিন্তু ফিলিংটা পুরো বদলে যায়। তো এই ফিলিংটা ভাষায় প্রকাশ করা, দেখ আমি এত ভালোবাসি স্পোর্টস, কিন্তু আমি তো এই লেভেলে গিয়ে এটা করতে পারিনি। তো আমি একটু জানতে চাইছি, মানে এরকম জায়গায় এরকম একটা করা, তাও সাংবাদিকদের দল, সেখানে দুলাল দে আছে উল্টো দিকে, প্রচন্ড স্ট্রং প্লেয়ার, ওরা চিরকালই বেশি শক্তিশালী ছিল এবং এখনো আছে। স্পোর্টস জার্নালিস্টরা অনেকেই স্পোর্টস থেকে আসেন, অ্যাবসলিউটলি, তাদের ব্যাকগ্রাউন্ডটাই তাই। একদম, মানে দুলালদা সত্যি, দুলালদা যেভাবে না, কিন্তু আমি সত্যি কথা বলছি, এইটা কিন্তু আমি হাইটা কেমন সেটাই তুই বল। দারুণ দারুণ, এটার সাথে কিছু তুলনা হয়? আমি পারবো না তুলনা করতে, অনেস্টলি পারবো না তুলনা করতে। এইটার খুব নিয়ারেস্ট হলো দর্শকের হাততালি। কিন্তু আজকে আমি এটা নিয়ে ভীষণ মাত্রায় এখনকার ভাষায় ট্রোলড হতে পারি এই কথাটা বলার জন্য, কিন্তু আমার অভিনয় যাত্রা শুরু কিন্তু খেলাধুলা শেষ হওয়ার পর বেসিক্যালি।
আমি যদি খেলাধুলাই করে যেতাম তাহলে পুরোটাই জানি না কবে কি হয়ে যায় তো মানুষের আমরা জানি না, আমি আগলে নিয়েছি, আমি জড়িয়ে ধরেছি এই প্রফেশন, কিন্তু তার পরবর্তী সময় আবার আমি ধরো সিসিএল খেলতে পেরে, এই আর্টিস্ট ফোরামের খেলা খেলতে পেরে আমি কিন্তু ওই ছোটবেলাটা ফিরে পেয়ে গেছি, যেটার আমার ভীষণ ইচ্ছে ছিল, একটা মানে অশেষ আকাঙ্ক্ষা ছিল যেটার প্রতি। ওইরকম একটা আশা নিয়ে যদি মাঠে নামি, যখন আমাকে নামানো হচ্ছে না বেসিক্যালি, ইট অ্যাডস অন টু দ্য ফিলিং। এবং আমি দেখতে পাচ্ছি আমি নামলে হয়তো কিছু করতে পারবো, কিন্তু এত সিনিয়ররা, তাদের মানে অর্ধেকের বেশি মানুষকে আমি চিনিও না, গিয়ে বলতে পারছি না, এমনি কম বলতে পারি। সেখানে এই যে তুমি এলে, হ্যাঁ আমি তো একসাথে, আমরা তো একসাথেই গেলাম। হ্যাঁ, আমি বলছি ওই সিনারিওটা ঢুকে বললে সুমনদাকে যে ওকে নামানো যেতে পারে, আমি জানিও ভালো খেলে, তখন ইচ্ছেটা আরো বেড়ে গেল। তারপর নেমে ওইটুকু সময়ের মধ্যে একটা গোল পেলাম, এটা আনবিলিভেবল, এটা স্বপ্নের মতো। ইট ইজ অ্যাবসলিউটলি মানে লাইফ টাইম। আর সত্যি বলতে স্পোর্টস তো আমাদের অনেকগুলো বন্ধুও দিয়েছে। ধর এই সিসিএল থেকে আমাদের বন্ধুত্বের সূত্রপাত, আমার গৌরবের সাথে বন্ধুত্ব, বা যিশুদার সাথে আমাদের সেই সময় যে আমাদের যে একসাথে একটা দুর্দান্ত সময়, বিকিদি, জয় জয় কিন্তু আছে আমাদের মধ্যে, একদম জয় আছে, এটা আমি সবাইকে বলতে, জয় ইজ মাই ডার্লিং, জয় ইজ ডার্লিং। অ্যাবসলিউটলি। তো সিসিএলটা যখন জিতলো আলটিমেটলি বেঙ্গল, সেই সময় আমি আর তুই সাইড লাইনে দাঁড়িয়ে, আমি সাইড লাইনে দাঁড়িয়ে বড় কথা নয়, কারণ আমি প্রবাবল 11-এ কোনোদিনই খুব একটা ছিলাম না, কিন্তু তুই চিরকাল মাঠের লোক। এটা লাইক 92-তে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতছে, ওয়াকার ইউনুস চোট পেয়ে বাইরে, তো তো তোর সেই সময় কি হচ্ছিল? আনন্দ তো হচ্ছিল, কিন্তু একই সাথে প্রচন্ড আনন্দ হয়েছে। দ্য ফার্স্ট ফিলিং ইজ ইমেন্স হ্যাপিনেস, এটা বলে বোঝানোর মতো নয়। আমরা যেই সময় সেমিফাইনালটা জেতার পর আমরা দুজন ডিসাইড করেছি যাব, মানে এটা ওই রাত 12টা মানে ডিসাইড হয়েছে। হ্যাঁ, এবং আমরা রাত 2:10 তুমি আমায় পিক আপ করে নিয়েছো, আমার স্পষ্ট মনে আছে সেই রাতটা। সেদিন নিকি আর রীতিমার ছেলের, মানে আমাদের ধীরের অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। আমি খুব আনসোশাল ছিলাম পুরো অনুষ্ঠানটায়। আমরা জাস্ট একটা কোণ দেখে আমরা ফোনটা খুলে এরকম হাসছি আর বেসিক্যালি খেলা দেখে যাচ্ছি, এবং তারপর সেই জিত, এবং তারপর সেই তুমি তো বাড়ি চলে গেলে রাহুল দা, তুমি, আমিও বলো না, ইউ হ্যাভ বিন মোর সেলফিশ দেন। হ্যাঁ, তুমি জাস্ট খেলাটা দেখবে বলে বাড়ি চলে গেলে। এটা নিকি তো জানি না কি বলবে, সরি, রীতিমা কি বলবে আমি জানি না, আই এম ভেরি সরি। আমি তো বলেই বেরিয়েছি, বলে কি। তারপর এই যে ফোনের ডিসিশনটা যে আমরা যাব, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে আমাদের প্লেইং 11টা আসেই না, এটা কিন্তু টিমের সঙ্গে থাকার একটা ডিসিশন, এবং তারপর জিতে যাওয়া। আমি তোমার ওই রূপ তো কোনোদিন দেখিনি, অনেস্টলি আমি দেখিনি। আমার কাছে আরেকটা কিরকম স্বপ্নের মতো লাগছিল, আমি চিরকাল দেখেছি টুর্নামেন্ট জিতলে ওই ডাগ আউট থেকে সবাই দৌড়োয়, কোনোদিন যে ওইটার পার্ট, ওই দৌড়ের পার্ট আমি হব, সেটা তো কখনো ভাবিনি। সো ওই জয়টা আমাদের, আর আমরা প্রত্যেকেই এমন নিচুর মধ্যে দিয়ে দেখেছি বেঙ্গল টাইগার্সকে, সেখান থেকে এই জয় সত্যি মানে মেড আস ভেরি ইমোশনাল, অ্যান্ড মোস্ট ডিজার্ভিংলি প্রাউড। কারণ আমার মনে হয় না প্রথম দিন থেকে আমাদের টিম খারাপ ছিল। আমাদের টিমে সত্যিকারের অভিনেতা এবং সঙ্গে ভালো ক্রিকেট খেলতে পারে এরকম 4 থেকে 5 জন বরাবর ছিল, এবং সেটা একটা, আমার মনে হয় সেলিব্রিটি যে কোনো স্পোর্টস টিমের জন্য ইনাফ হয়ে যায় 5 ম্যাচ উইনার্স। কিন্তু কোথাও গিয়ে আমরা জিনিসটা ফর্ম করতে পারছিলাম না। সেটা হোয়াট এভার, সেটা পেছনে অনেক কিছু থাকতে পারে, কারণ সেটা নিয়ে এখানে আলোচনা করে লাভ নেই, কিন্তু এটা কিন্তু আমরা পারতাম, এটা আমরা প্রথম থেকে জানতাম। এই বিশ্বাসটা যে কোথাও এই স্পেশালি যারা প্রথম দিন থেকে টিমে আছে তাদের হারিয়ে যায়নি। এই যে আমরা দুজনও নট বিইং আ পার্ট অফ দ্য টিম, দ্য প্লেইং 11 রাদার, আমরা রাত্রিবেলা ফ্লাই করে চলে গেছি, সেটা কিন্তু ওই বিশ্বাসটা থেকে। তো এই বিশ্বাসটা সেখানে একটা বিশাল জয় হয়েছে, এবং এটা খুব দরকার ছিল। কারণ
আমি বলতে বাধ্য হচ্ছি, অনেকে অনেক কথা বলতো আমাদের সিসিএল টিম নিয়ে উইদিন দ্য ইন্ডাস্ট্রি। উইদিন দ্য ইন্ডাস্ট্রি। আমার খুব খারাপ লাগতো রাহুলদার, কারণ আমি তো ওই জায়গাটাতে বিলংই করি না। যেটা তুমি মেনশন করলে, আমি তো বড়ই হয়েছি মাঠে, এইটা দেখিনি আমি কখনো যে আমার টিম খেলতে যাচ্ছে আমি তার হয়ে অন্য কথা বলবো, আমি শুধু টিমে নেই বলে। আমি তো পারি না। কাজেই এই ফিলিংটা আমার জন্য, ওই জন্য বললাম ইট ইজ আ ভেরি প্রাউড ফিলিং যে আমি কিন্তু সেই টিমে ছিলাম না, প্লেইং 11-এ ছিলাম না। আই ফ্লিউ ডাউন, এবং ওরাও কেঁদেছে, আমরাও কেঁদেছি, ওরাও পার্টি করেছে, আমরাও পার্টি করেছি, আমাদেরও গলা ভেঙেছে। পরের দিন শুটিং এ আমাদেরও অসুবিধা হয়েছে, একটু দেরিতে পৌঁছেছি কারণ সারা রাত আমরা ট্রাভেল করেছি আবার, কিন্তু খেলিনি সেদিন আমরা। তো আমার সিরিয়াসলি মনে হয় এটা অনেকের কাছে একটা শিক্ষা হওয়া উচিত, খুব ছোট্ট শিক্ষা, যে ভাই সঙ্গে থাকো, না পারলেও যদি আমরা মানসিকভাবে একজনের সঙ্গে থাকি না, ইট ইজ আ হিউজ থিং টু ডু, আই গেস। তো সেই জয়টা আমার কাছে বিশাল বড়। জিতেছি তো ট্রফি, তো অ্যাবসলিউটলি আমাদের আবার জিতবো পরের বছর। আচ্ছা, তো ছোটবেলা নিয়ে কথা বলতে গিয়ে একটা মজার কথা আমার মনে পড়েছে। কোনো মানে এইটা সহজ কথার লোকেরা আমাকে গালাগালি দিতে পারে, এই ইনফরমেশনটা নিয়ে কারো কোনো লাভ হবে না। তুই তো দুটো দাঁত নিয়ে জন্মেছিলি না? হ্যাঁ, আরে এটা কেউ বিশ্বাস করে না, বাট এটা সত্যি। এবং সেই দুটি দাঁত আমার সঙ্গে অনেকদিন চলেছে। হ্যাঁ, আমি জানি, কারণ আমার ছোটবেলা থেকে পাকা। আমি আমি যখন থেকে বুঝতে শিখেছি, আমার মেমোরি আস্তে আস্তে শার্প থেকেছে, ততদিন ছিল ওই দুটো দাঁত। কাজেই আমি নিজেই সাক্ষী হতো, এমন না যে কেন বিশ্বাস করবো না, এটা এমন কি অ্যাচিভমেন্ট যে লোকে বলবে না, লোকে কিরকম অবাক হয়ে যায় শুনে, বাট ইট ইজ ট্রু, ইট ইজ ভেরি ট্রু। কিছু কিছু জিনিস ভগবানেরই হাতে, আমাদের হাতে নেই, রাহুল দা, কিচ্ছু করার নেই। অ্যাসিস্ট করেছিলিস তো? হ্যাঁ। অনিন্দ্য দা নাকি অনিন্দ্য ব্যানার্জি? না, অনিন্দ্য ঘোষ। তথাদা অনিন্দ্য দা তখন একসাথে কাজ করতেন, এবং ওদের যিনি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে ছিলেন তার নাম ছিল অরিন পল। তো অরিন তো পরে ছবিও করেছে, অরিন্দা পরে 10টা 10 বলে একটা বাংলায় ছবি বানিয়েছিল, তারপর হি হ্যাজ মুভড অন, বম্বেতে থাকে এখন, স্পোর্টস নিয়ে কাজ করছে। তো তাকে আমি, অর্কুট ছিল তখন, অর্কুটে ডিএম করেছিলাম, একটা বিশাল মেসেজ লিখেছিলাম, বাংলা ইংরেজি সমস্ত মিশিয়ে। মনে হচ্ছিল দুটোতেই এক্সপার্ট, যা যা বুঝতে পারছি, ভালো ভালো শব্দ শিখেছি, সব একসাথে করে তাকে পাঠিয়ে দিয়েছি মেসেজ। তো তিনি আমায় ডেকে পাঠিয়েছিলেন, তখন গিয়ে আমার তথাদা অরিন্দার সঙ্গে দেখা হয়েছিল। তো আমি তো গেছিলাম অভিনেতা হব বলেই সেই প্রস্তাব রাখতে। তো অনেকক্ষণ ধরে তারা আমাকে দেখলো টেকলো, খানিকক্ষণ গল্পও করলো। তো তারপর বললো যে এরকম, উইচ ইজ ভেরি ট্রু অলসো, দুম করে কিছু হয়ে যায় না, মানে একটা সময় লাগে। আর একটা কথা বলেছিলেন যে তোমাকে দেখে যেটা মনে হচ্ছে, তোমাকে যদি আমাদের ভাষায় উল্টোপাল্টা কিছু দিয়ে শুরু করিয়ে দিই, তুমি পালিয়ে যেতে পারো। তো আমার ওপর আমাদেরও ওয়েট করা উচিত, আর তোমার স্পেশালি এটা মেনে নিয়ে ওয়েট করা উচিত ভালো কিছুর জন্য। বলে আমায় ছেড়ে দেন। তারপরে আমি যখন যাচ্ছি, বাড়ি ফেরত যাচ্ছিলাম ট্রামে করে, বালিগঞ্জে ওদের অফিস ছিল তখন, ওখান দিয়ে ট্রাম চলতো হাইস্কেটিংয়ের সামনে দিয়ে। তো আবার ওরাই ফোন করে বললো একবার আসবে। তো আমার খুব আনন্দ হলো, যে ভালো, এই বলেছেন টাইম লাগবে, তারপর বললো এক্ষুনি কিছু হয়তো হয়ে গেছে। তো গেলাম, তখন ওনারা বলেছিলেন যে আমাদের কাছে যেটা অফার করার মতো আছে, আমাদের একটা নতুন টেলিফিল্ম শুরু হচ্ছে, টেলিফিল্মটার নাম ছিল বিতস্তা, ওটা আমার ফার্স্ট কাজ। তো সেখানে তুমি অবজারভার হয়ে সেটা থাকতে পারো, কারণ তোমার তো কোনো ব্যাকড্রপ নেই, তুমি নাটকও করো নি, এর সঙ্গে যুক্তও নয় এই প্রফেশনের সাথে, টেকনিক্যালি তোমাকে অনেকটা হেল্প করে। তো দ্যাট রিয়েলি ওয়ার্কড। সত্যি অনেক 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 কিছু শিখেছিলাম ওই, শুধু তো আর বিতস্তায় কাজ করিনি, তারপর আমি 1.5-2 বছর ক্যামেরার পেছনে কাজ করেছি। ইট ওয়াজ এ হিউজ জার্নি। আর সব থেকে বড় কথা, তখনকার মানে যারা ছিলেন তারা এখন তো ন্যাশনাল লেভেলে কাজ করছে, বাঙালি অভিনেতারা, তারা তো তখন টেলিভিশনে দাপিয়ে বেড়াতেন। তো আমি তাদের সান্নিধ্য পেয়েছি অত আর্লি। তো দ্যাট ওয়াজ অ্যাসেট, মানে অ্যাবসলিউট অ্যাসেট সেটা আমার জন্য, সেই পিরিয়ড অফ অ্যাসিস্টিং। বড় ব্রেকটা কি চ্যাম্পিয়ন? বড় ব্রেক চ্যাম্পিয়ন। আর সেখানে তোদের কজনের ব্রেক হলো? তুই, পুনু, সুদীপ? আমি,
পুনু, রাজা, সৌগত, রাজা, সৌগত। এই গেল রাজা ছেলেরা। তখন এরকম করতো? হ্যাঁ, রাজা সবসময়, রাজার ইউএসপি। হ্যাঁ, চল। কাম অন। হ্যাঁ। ঠিক আছে, তো আমরা তারপর মিমি আর অপর্ণা। মিমি আর অপর্ণা। অপর্ণা এখন আর খুব একটা কাজ করছে না অনেক দিন ধরেই, শি হ্যাজ বিন আ মাদার, তো ছেলেকে বড় হচ্ছে। মিমি হ্যাজ টেকেন এ লিপ। এবং আমরা যারা চ্যাম্পিয়নে কাজ করেছিলাম, ভগবানের অশেষ আশীর্বাদে সবাই ঠিকঠাক আছি, মানে ঠিকঠাক সুশান্ত জায়গাতে দার আছি। কাজ তো। সুশান্ত দা হ্যাঁ। একদম ম্যাড মানুষ, হুম। আর এত 6টা ম্যাট পড়েছিল পাল্লায়, একদম ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিস হয়ে গেছিল। খুব মজার বন্ধুত্ব হয়েছিল ওই 2009 সময়টা। অ্যাবসলিউটলি। তখন কত টাকা পাচ্ছিস মাসে? তখন যেটা তোর কাছে হিউজ মনে হচ্ছে নিশ্চয়ই। হিউজ তো বটেই রাহুল দা, 20,000 টাকার কন্ট্রাক্ট হয়েছিল। এবং ওই টিডিএস কেটে তখন 18,000 10% ছিল না, একটা এদিক ওদিক ছিল কিছু একটা, ইনিশিয়াল 3 মান্থস, তারপর 10% হয়ে গেছিল। হিউজ মানে হিউজ। তার মধ্যে প্রথম 3 মাস ওই কন্ট্রাক্ট এর জন্য রেডি হওয়ার জন্য, ওটা এখনো হয় তোমার Ready হয়। ভেন্ডার রেজিস্ট্রেশনের জন্য। প্রথম 3 মাসের মাইনে একসাথে এসেছিল। আচ্ছা। পাগল হয়ে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম জাস্ট। কিন্তু আমি তোমাকে বলছি, আমরা তো পাগল হয়েছি সবাই, মানে সেদিন আমি, পুনু, মিমি, মানে সৌগত আর পুচান ছিল অবভিয়াসলি। এবার পুচান, কিন্তু পুচান তো আমাদের মধ্যে লেজেন্ড, ও তো এক আকাশের নিচে থেকে কাজ করছে। হ্যাঁ, তো আমরা সবাই বিশাল মজা করেছিলাম সেদিন। কিন্তু কি হয়েছিল রাহুল দা, আমি তো ভীষণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি। আমার বাড়িতে কিন্তু একটা প্রচন্ড সেটব্যাক হয়েছিল। আমি যখন বলেছি আমি পড়াশোনা করবো না, আমি অভিনয় করবো, কোনোদিনই মেনে নিতে পারেনি। অঙ্কের স্টুডেন্ট? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমি অঙ্ক পড়াতাম। হ্যাঁ, অঙ্ক পড়াতে। হ্যাঁ, এমন না যে খুব বিজ্ঞ ছিলাম, কিন্তু আমি ওই ধরো প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুলে অঙ্ক করিয়েছি আমি। কিন্তু সেটা তো আমার পার্মানেন্ট প্রফেশন ছিল না। সেই অবস্থায় বাবা মাকে বলেছি আমি ছেড়ে দেবো। আমার পিসি প্রফেসর, হ্যাঁ, মানে সবাই একাডেমিক ইয়েতেই ঘোরাফেরা করেছে সারা জীবন ধরে। আমার ভাইরাও মানে ভালো ভালো স্টুডেন্ট। সেইখানে দাঁড়িয়ে বলাটা খুব বড় একটা ওদের জন্য সেটব্যাক ছিল। আমি খুব কনফিডেন্ট ছিলাম, আমি অনেস্টলি বলছি। কিন্তু এই যে জিনিসটা হয়েছিল, আমাদের যে চ্যানেল একটা কন্ট্রাক্ট করেছিল, এবং আমি বলেছিলাম বাড়িতে গিয়ে আমাদের স্যালারি আসবে, এরকম নয় যে দিনের দিনে টাকা আসবে বা এই স্যালারি কথাটা কিন্তু ক্লিকড ফর মাই প্যারেন্টস অ্যান্ড মাই এল্ডার্স অ্যাট হোম। কারণ ওদের কাছে স্যালারিটা খুব বিশ্বাসযোগ্য একটা শব্দ। তো সেখানে গিয়ে বোধহয় আমার উন্মাদনা, আমার মজা তো বেড়েই ছিল, নিজেকেও খুব স্টেবল মনে হয়েছিল। কিন্তু ওরা কিন্তু মেন্টালি সেদিন অনেকটা এগিয়ে গেছিল। দ্যাট ওয়াজ আ, মানে কি বলবো, হিউজ বুস্ট ফর মি। কারণ ওই সাপোর্টটা আমার সেদিন হয়তো, যেটা 94-95% ঘোরাফেরা করতো, সেটা যেদিন 200% হয়ে গেছিল আমার বাড়ির সাপোর্টটা। আর কি, যেহেতু পরবর্তীকালে অনতি বেশি পরে নয়, কয়েকদিন পরেই চন্দ্রাশিস ফলোড দ্য স্যুট, মানে জয়নিং দ্য ইন্ডাস্ট্রি বিহাইন্ড দ্য ক্যামেরা, ক্যামেরার পিছনে। আচ্ছা, চন্দ্রাশিস বলতে মানে বুঝিয়ে দিই, চন্দ্রাশিস হচ্ছে ওর ভাই, ছোট ভাই, অত্যন্ত গুণী পরিচালক। ওর নির্দেশনায় অনেক ছবি আপনারা দেখেছেন। এবং আরেকটা পরিচয় খুব ইম্পর্টেন্ট হচ্ছে, অপরাজিততে সত্যজিৎ রায়ের যে ব্যারিটোনটা শোনা যায় জিতু কমলের লিপে, সেটা চন্দ্রাশিসের। তো চন্দ্রাশিস ফলোড দ্য স্যুট কি, এটা অনেকের কাছে অজানা। আমি তো কোনোদিন ভাবিনি, যতদিন না আমার কথাটা পরে বলছি, এটা অবশ্য আমি অনেক জায়গায় বলেওছি কি আমার হোয়াট ওয়াজ মাই ইন্সপিরেশন। বাট ভাই কিন্তু প্রাইমারি স্কুল থেকে ওয়ান্টেড টু বি ইন দিস ফিল্ড। আচ্ছা। এবং ওর ইচ্ছেই ছিল ফিল্ম মেকার হবে, ও ডিওপি হবে। ওর ডিরেকশন অফ ফটোগ্রাফিতে খুব ইন্টারেস্ট ছিল। ও 2বার এফটিআই গেছে, ক্লিয়ার করেছে, বাট সামহাও ওর ইন্টারভিউটা ক্লিক করেনি 2বারই। তো ও পাতাল ঘর দেখে আমি যখন বেরোচ্ছি, বাবা ছেড়ে দিয়ে চলে গেছিলেন প্রিয়া সিনেমা হলে, ও 6-এ ছিল, আমি 8-এ ছিলাম তখন।
হুম। ও তখন অভিক মুখার্জির নাম জানতো। হুম। এবং তারপর যখন বোম্বেটা রিলিজ করেছে, ও বাবাকে বলে প্রিমিয়ার শো এর পাস টাস জোগাড় করে হুম। ও গিয়ে কিন্তু একটা খাতা নিয়ে গিয়ে সেখানে পরমদা দাঁড়িয়ে ছিল, বেনুবাবু দাঁড়িয়ে ছিলেন, সেখানে গিয়ে আগে অভিকদার সিগনেচার নিয়েছিল, অটোগ্রাফ হুম। নিয়েছিল। হুম। তো ওর মধ্যে এটা চিরকাল ছিল। প্রথম কথা, ও ক্যামেরার পেছনে কাজ করে এসছে, তাই জন্য ওকে অনেক পরে লোকে জানতে পেরেছে। হুম। আর দ্বিতীয় কথা, আমি যেটা করিনি ও সেটা করেছে, সেটা হলো ও সেটা আমাকে দেখে এবং আমার দরুন আমার বাবা মার পরিস্থিতি দেখে কিনা আমি জানি না, ও এমনিতে ভালো স্টুডেন্ট ছিল, হি ওয়ান্টেড টু কমপ্লিট হিজ একাডেমিক্স। হুম। তো ও পড়াশোনাটা করার পর এখানে কাজ করতে শুরু করেছে। আচ্ছা। তো বাট ওর ইচ্ছেটা, ওর কোনো অন্য ইচ্ছেই ছিল না কোনো। হুম। যখন থেকে বড় হচ্ছে আর কোনো ইচ্ছেই ছিল না। বাট ওর এখানে আশাটা আমার থেকে পরে জানা গেছে বেসিক্যালি। হি ওয়াজ অলওয়েজ দেয়ার। ফের। এবং তুই এভাবেই ব্যক্তিগত স্তরেও এটাই বলিস, কিন্তু তুই আমার পরিস্থিতি দেখে বলছিস যখন, তো এরপর তো গানের ওপারে এলো। হুম। হাউ ওয়াজ ইট উইথ ঋতুদা? ঋতুদাকে সামনে থেকে পাওয়া ওইটুকুনি বয়সে কিছু বুঝেছিস? আজ বুঝি। হুম। আজকে আমি যেটা করতে পারি ক্যামেরার সামনে, আহ, খুব ক্লিশেড শোনালেও কথাটা, উনি অনেকটা দায়ী তার জন্য। হুম। এবং ওই যে ওইটুকু আমরা পেয়েছিলাম ওনাকে, আমি তো বলবো না ওইটুকু, আমি ওনার সঙ্গে একটা সিনেমা করতে পারিনি বলে, হুম। মানে সিনেমা করতে পারিনি মানে এমন না যে করার কথা ছিল হুম। করিনি, করার কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো কিন্তু উনি কিন্তু আমাদের গানের ওপারে প্রথম এপিসোডগুলো উনি ডিরেকশন দিয়েছেন, সেটা কিন্তু একটা হিউজ টাইম কাভার করেছে। তো সেই সময় আমরা ওনার পুরো সান্নিধ্যটা পেয়েছি এবং আহ, বাকিরা যা শিখেছেন ওনার কাছ থেকে আমরাও হুম। ইকুয়ালি অতটাই, উনি তো যা দেওয়ার দিয়েছে, আমরা যতটা গ্রিপ করার করেছি সেখান থেকে, তো অনেকটা আহ, অনেকটা জুড়ে উনি আছেন আমার কাজের পেছনে। এবং এটা আমি কোথাও বলি না, কারণ আজকে আহ, ওনাকে নিয়ে বলাটা না, আমি দেখেছি মানুষের কাছে ভীষণ একটা পয়েন্ট স্কোর করা হয়ে গেছে, যেহেতু উনি নেই এখন আর। হুম। তো ওইটা আমার আমার সামহাও মনে হয় আমি ওই পয়েন্টটা স্কোর করতে চাই না, তো আমি ওনাকে নিয়ে পয়েন্টটা কথা। স্কোর তখন হতো যদি তুই মিথ্যে বলতিস, কারণ এটা তো পাবলিক ডকুমেন্ট যে গানের ওপারে ওনার প্রোডাক্ট অ্যাবসলিউটলি। বুমবাদার প্রডিউস করে এবং ওনার মানুষ মন থেকে বেরোনো, এবং তোরা, উনি নিজে হাতে তোদেরকে চুজ করেছেন, তোদের অডিশন নিয়েছেন, এবং তোমরা ভাগ্যবান, কারণ তোরা আমার থেকে জুনিয়র হয়েও তো পেলি, আমি তো শুধু একটা সাক্ষাৎকারেই যতটুকুনি যা। এরপর এলো আরেকজন অভিনয়ের মায়েস্ট্রো এবং ডিরেক্টর, এলো রং মিলান্তি, এলো নতুন কিছু আজীবনের বন্ধুত্ব। আনবিলিভেবল টাইম ওটা। এবং আমার, তুই জানিস আমি সব জায়গায় বলি যে এটা আমার কত প্রিয় ছবি। হ্যাঁ। আমাদের সেটে তুমি গেছিলে হ্যাঁ, তখন। আমার বিয়ের কার্ড দিতে। হ্যাঁ। হ্যাঁ, বল। তো এটা জীবনের কিছু পাওনার মধ্যে, এই তুমি যেই কথাগুলো বলছো, যাদের নাম নিচ্ছ, এগুলো তো পাওনা। হুম। এগুলো তো আমি, বিশেষ করে যেই সময়কার কথা এগুলো, আমি তো কোনোদিন এক্সপেক্টই করিনি আমার সঙ্গে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবং আমি এইমও করিনি, শুধু এক্সপেক্ট করিনি তা নয়, তো সেগুলো হয়ে গেছে। হুম। এবং কথা হারিয়ে যায় এদের কথা বলতে গেলে। ও, কৌশিকদার সঙ্গে তখন কৌশিকদার সঙ্গে রাজদীপদা ছিল, আহ, এবং রাজদীপদাই প্রথম ফোনটা আমাকে করেছিল। আমি গেছি ওদের সঙ্গে দেখা করতে, গিয়ে না রাহুলদা একটা ফিলিং হয়েছিল যে উম, আমার 2.5-3 বছর কাজ করা হয়ে গেছে তখন, অ্যাসিস্ট করা এবং অভিনয় মিলিয়ে। ওই স্ক্রিপ্ট রিডিং যেদিন হয়েছে, কৌশিকদার বাড়িতেই হয়েছিল, আমার সেদিন মনে হয়েছিল যে এটা, দিস ইজ আ চেঞ্জ অফ গিয়ার।
এটা অন্য কিছু হচ্ছে। এটা আমি এই প্রসেসটার সঙ্গে খুব একটা অভ্যস্ত নই। এটা আমার কাছে নতুন এবং এটা আমার ভালো লাগছে। সেই যে ভালো লাগাটা, হুম, এটা তো তুমি বুঝবে, হুম, এটা তো সবাই বুঝতে পারবে না। হুম, ওই ভালো লাগাটা সেদিন কাজ করেছিল খুব। এবং কৌশিকদা তো মানে অদ্ভুত। আমরা মাঝে মধ্যে ভাবি না যে, আচ্ছা এইটা পরে বলছি আমি তোমাকে, আসল ঘটনাটা বলে এটা হুম, বলছি আমি তোমায়। আমরা তো, আর তুমি তো জানো আমাকে কিরকম, আর তখন হুম, তখন আমার কত 22-23 বছর বয়স। হুম, লেকে শুটিং হচ্ছে, ভ্যানে ওঠা তো ছেড়েই দাও, কোনো চান্সই নেই ওঠা, ঘুরে বেড়াচ্ছি। তো আমাকে কৌশিকদার টিম থেকে এসে বললো, রাজদীপ দাস না অন্য কেউ একজন এসে বললো যে তোকে ডাকছে। হুম, তো আমি গেছি, একটা বেঞ্চে বসালো, আমাকে বললো এটা তোর পজিশন, বুঝলি। মাইকে বলছে, প্রচুর লোক হুম, জড়ো হয়ে আছে, অত লোকই দেখিনি আমি। ততদিন তো স্টুডিওর ভেতর প্রায় শুট করতাম, গেলেও খুব কম কাজ করে টাক করে চলে আসতাম। অতক্ষণ ধরে একটা জিনিস ওখানে সাজানো হয়েছে, প্রচুর লোক জমে গেছে, একটু নার্ভাস লাগছে আমার। নিয়ে অত লোকের মাঝখানে আমাকে বসালেন, বসিয়ে বললেন যে, মাইকে বলছে, আমি দেখতেও পাচ্ছি না কৌশিকদাকে, খালি আওয়াজ শুনছি। বলছে কি বলবি বলতো, কিরম ভাবে করবি দেখা একবার। তো আমার শর্টটা ছিল যে, গেল কোথায় বলে ফোনে বলছি কথাটা আমি। তো আমি বললাম এরকম। তো মাইকে আমি আবার শুনতে পেলাম যে কৌশিকদা বলছেন যে, সবাই মিলে আমি রিকোয়েস্ট করছি একটুখানি আমার ইউনিটের সকলকে একটা জোরে হাততালি হোক, ইন্দ্রাশিস রায়ের প্রথম ছবির প্রথম শটটা হয়ে গেল। আমি জানিও না। এবার আমি তোমায় যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো যে, আমাদের কিন্তু মাঝে মধ্যে এই ফিলিংটা হয় মনিটরটা বেটার ছিল। হ্যাঁ, মনিটর মানে আমাদের যেটা রিহার্সাল শট হয় বেসিক্যালি, হয়তো হয় কি হয় না, অনেক সময় হয়। কারণ সেখানে আমরা অনেক গা ছেড়ে করি, হুম, আমাদের ইনহিবিশনস কম থাকে। হুম, হি ক্যাপচার দ্যাট মোমেন্ট হুম, অ্যান্ড ইট ওয়াজ হিউজ। হুম, তো হি নোজ দ্য প্রসেস, মানে উনি সেটা ভালো পরিচালক, অসম্ভব এক মাত্রার একজন অভিনেতা, আহ, তার গল্প লেখার সেই স্তর, মানে সমস্তটা মিলিয়ে ও, উনি যেটা সেটা কিন্তু উনি আবার ছুড়েও দিতে পারেন আরেকজনের ওপর, হুম, যাতে যেটুকু আমার ক্যাপাসিটির বাইরে তো আমি কিছু করতে পারবো না, আমি যাতে সেটা গ্রিপ করতে পারি। হুম। অ্যামেজিং। ওই তবে থেকে হচ্ছে, আমি আজকেও এখানে বসে আছি, 3 দিন আগে আমার কৌশিকদার সঙ্গেই ছবি শেষ হয়েছে, আজ অর্ধাঙ্গিনীর। আজ অর্ধাঙ্গিনী, বল। সেম প্রসেস। হুম, আমার কোনোদিন গিয়ে মনে হয় না যে উম, মানে নতুন কিছু করছি না, হুম। মানে সেম চার্ম অন সেট, অগেন আ লার্নিং পিরিয়ড, আ লার্নিং প্রসেস। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। আর এইখানেই তৈরি হলো দুই গৌরব চক্রবর্তী, চ্যাটার্জি, সবার ছবি দেবো আমরা পোস্টে, এবং রিধিমা আর তানাজি। হুম, একটা জীবন জীবন জোড়া বন্ধুত্ব তৈরি হলো, হুম, যেটা সচরাচর সব সিনেমায় হয় না। অনেক সিনেমাতে অনেক বন্ধুত্ব তৈরি হয় কিন্তু প্রজেক্ট শেষ হলে সেটা উবেও যায় কর্পূরের মতন। হুম। আহ, এটা কি করে হলো? এটাও প্রসেসটার মধ্যেই নিয়ে গেছিল কেজি তোদের, হ্যাঁ, আমাদের তো কৌশিক বলেছিল যে, কৌশিকদা। আহ, আমি যখন রেকিতে যাব তোরা আমার সঙ্গে চল। রেকি মানে হচ্ছে লোকেশন বাছা। তো বোলপুরে আমরা সবাই গেছিলাম, এবং সেটা কিন্তু সত্যি ওয়ার্ক করেছিল। এটা আমি জানি না ফিল্মের জন্য কতটা ওয়ার্ক করেছিল, কারণ ওরম ভাবে তো আমরা তখন বোঝার ক্ষমতা ছিল না। এখন সেটা খালি দেখি আমরা, কাজেই এখন আরে সেটা জাজও করি কৌশিকদার না। তো বোঝার ক্ষমতা ছিল, তা 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 না হলে নিয়ে যেত না, ও কিন্তু হয়েছে ওইখানেই হয়। একটা যে সত্যি বন্ধুত্ব তৈরি হলো, এবং সেটা গড উইলিং লাইফ টাইম হয়ে গেল, এটা কিন্তু পুরোটা মানে কৌশিকদার ওই ডিসিশনটার জন্য। হয়তো ছবি করতে করতে আমরা সত্যিই আমাদের বন্ডিংটা তৈরি হয়েছিল, হুম, কিন্তু সেই রাতটা কিকটেড, মানে অদ্ভুত একটা দেখলাম সবাই একই, এক একজন এক একটা বাড়ি থেকে এসেছে, একটু 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 আলাদা পুরো ব্যাপারটা, কিন্তু আমরা পুরোটা এক। এবং আহ, এটা তো আমি প্ল্যান করে এইটা হয়নি, কাস্টিংটা হয়তো প্ল্যান করে হয়েছে,
এরকম ধরনের যে 5খানা মানুষ এক জায়গায় হয়ে গেছে, সেইটা তো প্ল্যান ছিল না, সেটা তো ওনার প্ল্যান বোধহয়। তো এটা হয়ে গেছে। এবং এই পরশুদিন না তার আগের দিন বোধহয় নিকি গ্রুপে লিখেছে, দেখবে ওই যখন ওই ফেসবুক মেমোরি শেয়ার করেছে, আমি যোগ করলাম যে থ্যাঙ্কস টু ফেসবুক আমাদের বন্ধুত্ব মেনটেন করার জন্য। ও তো তখন বললো যে তাহলে আমরা কি করেছি। ও তো ওরকমই। এই যে জিনিসটা, এটা খুব ওয়ার্ক করে আমাদের। এই যে ও ওরকম, আমি একটুখানি অন্যরকম, আমাদের একটা ব্লেন্ড খুব ভালো গিয়ে কোথাও, দ্যাট ইজ ওয়ান। তো ওটা হয়ে গেছে এবং উই চেরিশ ইট। এবং আমি বিশ্বাস করি যে কোনো সম্পর্ক কিন্তু অবভিয়াসলি মেনটেন করতে হয় একটু হলো। মানে তার প্রতি আমার একটা কর্তব্য, আমার একটা রেসপেক্ট, দায়িত্ব, হোয়াট এভার উই কল ইট, সেটা কিন্তু শো করতে হয়। সেটা বোধহয় আমি সব থেকে খারাপ তার মধ্যে। হ্যাঁ, বাকিরা করে যায় সেটা। আমি বোধহয় সব থেকে কম করেছি, কিন্তু ওরা কিন্তু তাও আমার সঙ্গ ছাড়ে না। সো এটা হওয়ার ছিল, এটা রোজ হচ্ছে, এবং আমরা সকলেই খুবই কৃতজ্ঞ এটার জন্য। সো ফার সো গুড। মানে সুশান্ত দা লঞ্চ করলো, ঋতুদার চোখে পড়লি, কৌশিক গাঙ্গুলি, ভাবা যাচ্ছে না। এবার আসি ওই বড় সেটব্যাকটার কথায়, যেটার নাম লড়াই, যেটার থেকে তোর অনেক এক্সপেকটেশন ছিল, যেটাতে তুই অনেকটা ইনভেস্ট করেছিলিস। তো ওটা কি তোকে খুব বেশি হিট করেছিল এই সেটব্যাকটা? ভীষণ, অনেস্টলি খুব। আমার এক্সপেকটেশন অন্য জায়গায় চলে গেছিল। কিছু কিছু কথা তখন হিটিং দ্য চার্টস লাইক এনিথিং, অনেক দিন ধরে, এখনো এখনো। তো গানটা থেকে যাবে। কি হয়েছিল রাহুল দা, আমার এক্সপেকটেশন প্রথমে 0 না মাইনাস ছিল। তারপর আস্তে আস্তে একটা ফুটহোল্ড আমার তৈরি হয়, সেটা পুরোটাই এরকম ভাবে প্ল্যাটারে করে আসছিল। এবং তারপর এই যে চতুষ্কোণার লড়াই পরপর আমার কাছে আসা, ওটা কিন্তু মানে জাস্ট এই যে এতদিন ধরে যে জিনিসটা বিল্ড আপ হচ্ছিল, চেরি অন দ্য টপ। অ্যাবসলিউটলি ওটার পিক ছিল ওই দুটো ছবি আমার জন্য। নিয়ে চতুষ্কোণ ওয়ার্কড লাইক ক্রেজি, উই অল নো দ্যাট। সেখানে আমার মানে অনেকগুলো চরিত্রের মধ্যে আমার একটা চরিত্র ছিল। সেইটার পর যেটা ছিল, আমি যেরকম ভাবে দেখেছি যে লড়াইয়ে আমার চরিত্রটা মানে ছবির জন্য, ছবির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ ইট ওয়াজ মুভিং ভেরি নাইসলি। তো সেইভাবে সত্যি একটা বিশাল এক্সপেকটেশন ছিল, ছবিটা নিয়ে এক্সপেকটেশন ছিল সব থেকে বড় কথা। এত মন দিয়ে পরমদা ছবিটা বানিয়েছিল, এবং সবাই অক্লান্ত পরিশ্রম করেছিল ছবিটার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি ওই ছবি থেকে যেটা আমি শিখেছিলাম অ্যাকচুয়ালি, সেটা নিয়ে পরে কথা বলবো। ছবিটা অগাধ প্রমোশন হয়েছিল, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল ছবিটা। আমরা এক একটা দিনে হয়তো একটা দুটো তিনটে জেলা যাচ্ছি, অন্য শহরেও চলে যাচ্ছি, ফ্লাইব্যাক করে আবার আর একটা রাত্রিবেলা অন্য কোনো অনুষ্ঠানে যাচ্ছি ছবিটা প্রমোট করতে। তো এরকম দৌড়োদৌড়ি করেছি আমরা ছবিটা নিয়ে। তারপর যখন লড়াই চললো না, তখন আমার সিসিএল চলছিল, আমি বাইরে ছিলাম, ব্যাঙ্গালোরে খেলছিলাম। তো সেকেন্ড ডে থার্ড ডে মানে শনি রবি আমরা খেলতে যাই, রিপোর্টস খারাপ এসছে, অতটা হিট করেনি আমার ওখানে ছিলাম বলে। আমি যখন ফিরলাম তখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়নি যে মানুষ তো এরকম একটা ছবি যেখানে পরমদার ডিরেকশন, বুম্বাদা আছেন, পায়েল আছে, কাঞ্চনদা, খরাজদা, মানে গার্গিদি, পুরো সাজানো ছিল বিষয়টা। তো মানুষের তো এটা ইনিশিয়ালি গিয়ে রিজেক্ট করার কথা ছিল, একটা এরকম দেখতে এরকম ভাবে বানানো এরকম কন্টেন্টের ছবি, সেইটাও হয়নি। মানে মানুষ যদি হল থেকে বেরোতো যে বলতে বলতে ভালো হয়নি বা দ্যাট খারাপ লেগেছে, সেটা যদি দাঁড়িয়ে আমরা দেখতাম সেটা একটা অন্য বিষয় ছিল। আমরা হল ভিজিটই করতে যেতে পারলাম না, কারণ আমাদের কাছে যে রিপোর্টটা এলো যে আমরা যদি যাই হতাশ হলো, তাহলে আমাদের নিয়ে 9 জন হবে।
সো আমরা কাদের ভিজিট করতে যাবো, সেইটা মেনে নিতে বহুদিন সময় লেগেছে রাহুলদা, কিন্তু সবকিছুর থেকে তুমি কিছু না কিছু পাবে, এটা কিন্তু আমাকে অনেক শক্ত করে দিয়েছে। আমার এক্সপেকটেশনস অনেক কমিয়ে দিয়েছে। সেই এক্সপেকটেশনটা কিন্তু রিয়েল এক্সপেকটেশনস নয়। আমরা যেটা ভাবি, যেটা নিয়ে, বিশেষ করে আমরা যে প্রফেশনে আছি, সেটা কিন্তু আমাদের ওই ডাবিং অবধি আমাদের হাতে আছে, তারপরে কিন্তু পুরোটা দর্শকের হাতে। তো ওই জায়গাটা আমি এখন খুব ক্যালকুলেটিভলি নিজেকে মানিয়ে নিয়েছি যে ভাই আর দুঃখ পাসনি, কিছু করার নেই, আবার একটা কাজ হবে যেটা মানুষ দেখবে। তো এইটা আমি শিখেছি অবভিয়াসলি, কিন্তু আমি আজও ওইটার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এটা নিয়ে আজও মন খারাপ হয় কিনা, ভীষণ হয়, ভীষণ হয়। আচ্ছা, তারপর কয়েকটা ছবি পরপর সেভাবে ওয়ার্ক করলো না, কিন্তু টেলিভিশনে একটা দুর্দান্ত ইনিংস শুরু হলো লীনাদির সাথে, তোর লালন চরিত্রটা। সো তোর টেলিভিশনে কামব্যাক করে ওই পপুলারিটিটা, কারণ টেলিভিশন এখনকার বাংলায় টেলিভিশন যতটা হাউস হোল্ড, ততটা হাউস হোল্ড বোধ হয় সিনেমাও নয়, যতটা মানুষকে চেনে, মানুষে ইনভলভ থাকে। তো সেই পপুলারিটিটাতে আবার ফেরত এসে যেখানে তোর জন্য ফাংশনে লোক দাঁড়িয়ে থাকছে লালনের কথা শোনার জন্য, তো সেটা কেমন লাগে? এইটা আর হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ সি যখন গানের ওপারে বা ওই সময় ছিলি, তারপর আবার মাঝখানে সিনেমা করার পর যখন ফিরলি? আমি এই যে টেলিভিশনে ফেরাটা তো আমার অ্যাকচুয়ালি ধুলোখানা দিয়ে নয়। আমি ওই জন্য জাস্ট একটু আগে থেকে তোমাকে বলছি, আমি হ্যাঁ, টেলিভিশনে তো ফিরলাম আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করলি, 2017। তুমি স্বপ্ন উড়ান করছিলে যখন, ওটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স শুরুতে করলাম ওইটুকু। তার সেখান থেকে আমাকে আবার চ্যানেল থেকে বলা হলো এবং কুনাম দিয়ে ফোন তার করলো, প্রেমের কাহিনী করলাম, উইচ অলসো ডিডন্ট ওয়ার্ক। ওটা স্লট নিয়ে প্রবলেম ছিল, বিকেল 5টায় দেখানো হতো, তো সেটাও ওয়ার্ক করেনি। তারপর আবার আই ট্রাইড উইথ বাজলো তোমার আলোর বেনু, সুদীপা দিয়ার ইয়ের অগ্নিদার সিরিয়াল ছিল, সামহাও ওয়ার্কড। তারপর প্যান্ডেমিক শুরু হলো, দেন কেম ধুলোকণা। এবং সেইটা আমার মনে হয়, এই যে আমি কেন বললাম এই কথাটা, এই যে লড়াই থেকে তুমি যে প্রশ্নটা করলে লড়াই নিয়ে, সেটা কিন্তু অনেকদিন চলেছে রাহুলদা। আই হ্যাড টু সার্ভাইভ আ লট অফ থিংস। এরম না যে এই আমি তো শুরুতেই গানের ওপরে পেয়েছি, শুরুতেই অদ্বিতীয়া পেয়েছি। অদ্বিতীয়ার মেনশন হয় না খুব একটা, কিন্তু অদ্বিতীয়া দুর্দান্ত কাজ। আই এম সো সরি, না না, আমি তোমাকে বলছি না, আমি ইন জেনারেল কিন্তু জিনিসটা হয়ে থাকে। আমি জয়দীপদাকে নিয়ে পরে কথা বলছি। আমি অবভিয়াসলি কেউ না জিজ্ঞেস করলে আমি জয়দীপদাকে নিয়ে কথা বলবো যেখানেই যাই। তো এই যে তোমার জার্নিটা যে চলছিল, সেই লড়াই থেকে কিন্তু গ্রাফটা অনেকটা নিচের দিকেই নামছিল। আর কিছুতেই আমি অনেক চেষ্টা করে অনেক রকম ভাবে আমি কাজ করার চেষ্টা করেছি, অনেক রকম চরিত্র করেছি, কিছুতেই মানুষের কাছে আমি পৌঁছতে পারিনি, যেটা আমাদের মূল কাজ, যেখান থেকে আমাদের কাজের ফল আসে। বেসিক্যালি পারছিলাম না, কিছু করেই হচ্ছিল না। সেটা কিন্তু ধুলোকণা আবার ফিরিয়ে দিল আমাকে, এবং আমার মনে হয় 3, 4, 5 গুণ বেশি ফেরত দিল। আমি কোনোদিন এই যে কাজগুলো করেছি, আমি কোনোদিন নাম্বার দেখিনি। লড়াই থেকে বুঝলাম নাম্বার কাকে বলে। সেটা কম নাম্বার দিয়ে শুরু হয়েছিল বলে বুঝতে পেরেছি হয়তো, বাট আই নেভার ওয়েন্ট টু দ্য টপ টেলিভিশনের রেটিং এ। ধুলোকণা আস্তে 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 চলে গেল 1 নম্বরে, এবং সেখানে অনেক দিন বজায় থাকলো, এবং সত্যি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেল। আবার আজও রাস্তায় এখনো ধুলোকণা 2.5-3 বছর পরে আমাকে লালন বলে ডাকা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি চাঁদ বলে আমাকে ডাকা হতো অদ্বিতীয়ার জন্য, বা খানিকটা টিনটিন বলা হতো গানের ওপারের জন্য। সেটা হারিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, আবার একটা নতুন নামকরণ হলো। এই ফিলিংটা অ্যামেজিং। এত কিছু বলার কারণটা হলো এটা যে এইটা না, আমার মনে হয় অনেস্টলি আমি খুব মানি যে সমস্তটা পাই, যেহেতু প্রফেশনাল, এটা দিয়ে আমাদের সংসার চলে, সমস্তটা হয়, যে গাড়িটা চড়ি সেটাও এটার জন্য।
কিন্তু এই যে কাজটা করি, যাদের জন্য করি, তাদের প্রশংসা না পেলে অ্যাটলিস্ট আমি অভিনেতার তো ভাল একদম লাগে না, ভাল লাগে না। আমার একদম ভাল লাগে না। আমি ট্রুলি ডিপ্রেস থাকি, এবং দ্যাট ডিপ্রেশন ইজ নট আ ওয়ার্ড, দ্যাট ইজ ডিপ্রেশন। তো ধুলোকণা আমাকে সেই ডিপ্রেশন থেকে বের করে দিয়েছিল। ইটস আ হিউজ হিউজ থিং ফর মি ইন মাই ক্যারিয়ার। তারপর তো আবার ঢুকে গেলি ডিপ্রেশনে। সেটা তো কাজের জন্য ঢুকিনি, সেটা আমি আমার পার্সোনাল লাইফ এবং আমার অসুস্থতার জন্য ঢুকেছি। এটার জন্য তো আমি অন্য কাউকে দায়ী করতে পারবো না। কি তো হলো মাঝখানটা? মাঝখানে অনেক কিছুই হলো। দেখো, আমি আজকে এখানে সব কিছু বলে তোমাদের, এটা একটা এন্টারটেনমেন্ট শো আফটার অল। এটা দেখে মানুষে খুব রিল্যাক্সড হয়, এবং মানুষে খুব, আমি দেখি মা যখন দেখেছে একবার দুবার, যে একটা হাসি নিয়ে দেখে মুখে, বা খুব আহ, কি বলবো, ইন্টেন্সলি জিনিসটা দেখে। তো আমি সেই না, তুই যে যতটা তোর বলার এটা, জায়গা, না না, আমি আমি এটা নিয়ে তো সারা জীবন বলবো। আমি তো আমি বলছি, তো, হ্যাঁ, আমার কারণ সেটা অনেকের এটার জন্য সাহায্য আমার হতে কোনো পারে। লজ্জা নেই, এটার জন্য আমার কিচ্ছু ঢেকে রাখার কিছু নেই। কারণ অ্যাকচুয়ালি যে কথাটা বললে, এটার প্রচার নেই বলে অনেক মানুষ এর জন্য শুধু হারিয়ে যাচ্ছে না, মারা যাচ্ছে। তো সব থেকে বেশি মৃত্যুর হার ক্যান্সার এবং এইডস এর পর, এখন সেটা আগে। খুব সম্ভবত নেশা। ডিজিজ অফ এডিকশন ইজ দি মোস্ট ফেটাল ডিজিজ ইন দিস ওয়ার্ল্ড, এবং সেটা বলা হচ্ছে আমাকে, যারা ট্রিটমেন্ট করছে তারা এইটা আমাকে প্রথম কথা বলেছিল, যে ইট ইজ অলমোস্ট, দ্য ডেথ কাউন্ট ইজ অলমোস্ট লাইক আ ওয়ার্ল্ড ওয়ার। তারপর আমি এটা নিয়ে পড়ে দেখেছিলাম, এটা সত্যি। আমি বিশ্বাস করিনি প্রথমে। কি হলো তো মাঝখানটা? কি করে হলো, তো এটা আমরা না বুঝতে পারি না। না, তো আমরা সবাই দেখ পার্টি করতাম, রাতে ড্রিঙ্ক হতো, তুই ড্রিঙ্ক করতি, সকালে শুটিং করতি। হোয়াট তো ওয়েন্ট রং, কবে, হোয়াট আই ওয়েন্ট ডিডন্ট নো সাউথ? ইট। সো দেয়ার ইজ সামথিং উইচ ইজ কল্ড দ্য উইথড্রল, অ্যাকচুয়ালি, যেটা নিয়ে আমরা ইয়ার্কি মারি। হ্যাঁ, আমি নিজে বলেছি পার্টিতে যাওয়ার আগে, ধরো 14 ঘন্টা 15-16 ঘন্টা শুটিং করার পর একটা পার্টিতে যাবো, প্রচন্ড এক্সাইটেড, আমরা বলি ভাই এবার উইথড্রল হচ্ছে, তাড়াতাড়ি যাও। উইথড্রল ইজ এ ফেটাল থিং। সেটা আমার হয়েছিল আমি যখন ধুলোকণায় কাজ করছি শেষের দিকে, অক্টোবর নভেম্বর। আই ফেল্ট দ্য ফার্স্ট সিমটম। আমি জানি না কি হয়েছিল, আমার মনে হয়েছিল আমার হার্ট অ্যাটাক হচ্ছে, এবং দ্য ফিলিং ইজ ট্রুলি লাইক দ্যাট। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমাকে একজন সিনিয়রের, অবভিয়াসলি যেরকম ভাবে আমরা হায়ারার্কিক্যালি শুট করি, তার ক্লোজ আগে নেওয়া হচ্ছিল। তো আমি আমার ডিরেক্টরকে বলেছিলাম আমি একটু ছেড়ে দেবে, কারণ বলিনি। তো তার একজন অ্যাসিস্ট্যান্ট আমাকে পরে প্যাক আপের পর যখন আমার ল্যাপেল খোলা হচ্ছে, আমি তখন ঘামছি, একটু শেভার করছি, সে এসে বলেছিল তোমার শরীর খারাপ লাগছে। তো কি আন্ডারস্টুড, তো আমি কাউকে বলছিলাম না। তো দেন আই হ্যাড টু গো টু আ ডক্টর অ্যান্ড রিয়েলাইজড হোয়াট ইজ হ্যাপেনিং টু মি। তো অনেকদিন রাহুল দা মেডিসিনে কাজ করেছে। তো আই ওয়াজ অফ অ্যালকোহল ফর অ্যারাউন্ড 6 মান্থস। তোমরা দেখেছো সেটা, তোমরা সেলিব্রেট করেছো সেটা। ইট রিল্যাপসড। সেটার সময় কম ছিল যত দিন যাচ্ছিল। প্রথমে 4 মাস, 6 মাস, তারপর 4 মাস, তারপর 3 মাস করতে করতে আমি দেখছিলাম আমি একই জায়গায় ফিরে যাচ্ছি। সো ইট ওয়াজন্ট হ্যাপনিং, ইট নিডেড প্রপার কিওর, প্রপার ট্রিটমেন্ট। তো আই হ্যাড টু গো থ্রু দিস। এটা আমার বলার কারণ যে পৃথিবীতে প্রচুর মানুষ আছে, তারা যদি এটা ডিসাইড করে থাকে তারা লজ্জা পেয়ে লুকিয়ে থাকবে, এটা লজ্জা পাওয়ার জিনিস নয় আমাদের। পাশের মানুষদেরকে, যে তুই তখন বলছিলিস মানসিকভাবে পাশে থাকা, হুম। এটাকে ও নেশা করছে বলে আলাদা না করে দিয়ে ওর একটা রোগ, সেটা বুঝে পাশে থাকাটা যে কি জরুরি সেটাও এই। আমি তো কোনোদিনই বলবো না আমি পাশে কাউকে পাইনি। তারা, আমি বলছি তারা না না, তোর মা বাবা তো 100% জিনিসটা না বুঝেও আমার পাশে ছিল। তারা বলতেই পারতো, শুধু মা বাবার কথা বলছি না রাহুল দা, মা বাবা তো অফকোর্স দেয়ার। হ্যাঁ, আমার সঙ্গে সৌরভীর তখন উই আর প্রায় সেপারেটেড, শি হ্যাজ বিন উইথ মি, স্ট্রংলি আমার পাশে দাঁড়িয়েছে এটা নিয়ে। আই উড বি এভার গ্রেটফুল টু হার। আমার কাজের জায়গার মানুষরা রাহুল দা, আই এম সো গ্রেটফুল টু দেম, যে আমি যেটা করেছি অন সেট,
সেটা তো কাম্য নয় রাহুলদা। ওরা তো আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি কোনোদিন। তুই ড্রিঙ্ক করে ফেলেছিলিস হ্যাঁ, সেটা, উইথড্রয়াল হলে কিছু করার নেই। তার ওই সময় তখন তো যাদের বুঝতে এই পারছিস নলেজ না। নেই তাদের তো এই একটা জিনিসই কাম ডাউন করে। হুম। তারপর তো আমাদের আবার নিজেদের রাজা মনে হয়। হুম। তখন তো আমরা আবার জিনিসটা রিপিট করতে থাকি। কিন্তু এটা যে একটা লুপ তৈরি হয়, সেটা যে যত তাড়াতাড়ি বুঝবে, যত তাড়াতাড়ি সেটা অ্যাড্রেস করবে, তত তাড়াতাড়ি এটার মধ্যে থেকে বেরোতে পারবে। তো আমার হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু বিশাল দেরি করে ফেলিনি আমি এটা বুঝতে। তো ওই লুপটাকে কিছুভাবে এটা থামিয়ে দিতে হয়। দিস ট্রিটমেন্ট ইজ অ্যাবসলিউটলি মোটিভেশনাল। কিছুদিন ওষুধ কাজ করে যাবে, কয়েকজনের জন্য হাতে গোনা ওষুধ হয়তো কাজ করবে, তার মোটিভেশন বেশি বলে সে আর ওদিকে যাবে না। বাট আলটিমেটলি ইফ ইউ ডু নট গো টু রিহ্যাব, ইট ইজ নট হ্যাপেনিং রাইট টু হিম। তো সেইটা ওয়ার্কড ফর মি। ইট ইজ, এখানে আমার এটা বলার একমাত্র কারণ, যদি দুটো মানুষের হেল্প হয়, এটা নিয়ে আমি কোনোদিন ফেসবুকে লিখিও নি, আমি টুইটারে জানাইও নি, আমি কাউকে বলিও নি। এটা খুব পার্সোনাল একটা তুই তো জিনিস। সোশ্যাল মিডিয়া থেকেই উড়ে চলে গেছিলিস। হ্যাঁ, আমি তো কিছুই, আমার কাছে তো ফোনই অ্যালাউড ছিল না। হুম। এই যে এত মানুষ তোমার সামনেও জিজ্ঞেস করে তুই টিমে জয়েন করলি না কেন, হাউ উড আই, দ্য ফোন ওয়াজন্ট উইথ মি। আচ্ছা, ও টিম বলছে আমরা একটা আইপিএল এর আমাদের নিজস্ব গেম খেলি নিজেদের মধ্যে, সেইখানে ও টিমে জয়েন করতে পারেনি। অ্যাকচুয়ালি ওর সেই সময় ওর কাছে ফোনই ছিল না। তো এইটা হলো, এইটুকুই বলার জন্য আমি এটা নিয়ে বেশি কথা বলতে এখানে চাই না। আমি অবভিয়াসলি এটা নিয়ে যখন আমি খুব কনফিডেন্ট হয়ে যাব, আমি এটা নিয়ে কাজ করতে চাই। সেটা আমি মানে কোনো, আমি অনেস্টলি এটা বোস্ট করার জন্য বলছি না, আমি অন্তর থেকে চাই। কারণ আমি ভুগেছি এটা, আমি জানি যারা ভুগছে এটা নিয়ে তারা ভীষণ অসহায়। সবাই এই সাপোর্টটা পায় না, এটা আমি পেয়েছি। তাও তো আমি পেয়েছি। অনেককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার নিজের কাছের লোকেরা তাকে বের করে দেয়, কাজের জায়গার কথা তো আমি ছেড়েই দিচ্ছি। তো এই সমস্ত নলেজ আমার হয়েছে এই কদিনে। তো আমি তাদের জন্য এই কথাটা বলতে চাইছি, ইট ইজ নাথিং। ইফ ইউ উইশ টু, ডাক্তার যদি বলে যখন জ্বর হয়েছে ঠান্ডা জলে চান না করতে, বা বেশি টেম্পারেচার ঠান্ডা জলে করতে, এইটা তো একটা পার্ট অফ হোয়াট উই ডু ইফ উই আর লাইক এলিং, মানে আমাদের কি অসুস্থতার জন্য আমরা এটা করি যেরকম, সেরকম এটা খুব সিম্পল একটা জিনিস আমরা যদি ভেবে নিই, আমার এই অসুস্থতাটা আছে, দিস ইজ এ ডিজিজ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমরা এটা ইচ্ছে করে করি না। এই জন্য আমি, আমার মধ্যে যেই গিল্টটা ছিল, আমি ভাবতাম আমি ইচ্ছে করে করছি, লোকে ভাবছে আমি ফুর্তি করার জন্য করছি। ইট ইজ নট দ্যাট। It is compulsive, it is progressive, and most importantly, this disease is incurable. If not treated in the rehab. রিহ্যাবেও হচ্ছে না অতটা, এখানে তো হচ্ছেই না, তাও বা যতটা বিদেশে হচ্ছে। দ্য পার্সেন্টেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ 15 to 17%, রাহুলদা, যারা ফিরে আসতে পারছে। তো এইটা যদি আমরা ভাবি, আমরা লোককে বলি, তাদের পাশে থাকি যে এটা নাথিং, ইউ ক্যান কাম আউট অফ ইট, জাস্ট ইউ হ্যাভ টু স্টে অ্যাওয়ে ফ্রম সামথিং হুইচ ইজ হার্মিং ইউ। মানে তখন ভাব আমাদের কাছে খবর আসছে তুই সিন করে চলে যাচ্ছিস সাউথ সিটিতে, সেখান থেকে ড্রিঙ্ক তুলে খাচ্ছিস, এবং আমরা বুঝতে পারছি না, আমরা এই ইন্ডাস্ট্রিটাকে চিনতে পারছি না, আর আমরা তোর কাছে কানেক্ট করতে যাচ্ছি, তুই একটা ওয়াল তৈরি করে দিচ্ছিস। তো সব থেকে কাছের মানুষ, গৌরব, রিধিমা, আমি, সাহেব, ঝিকুন, কে নয়, মানে আমরা সবাই ওয়াজ ওয়ারিড, মানে পাগলের মতন চিন্তায় ছিলাম। অ্যান্ড তোকে আজকে এখানে দেখতে পেয়ে সত্যি বলছি, কন্ট্যাক্টসে তুই আমার ফেভারিটসে তো চিরকালই ছিলি, সো ইন্সপায়ারিং, এবং চোখ দেখে বোঝা যাচ্ছে যে তুই একটা ঠিক রাস্তায় যাত্রাপথে বেরিয়েছিস। সো সত্যি। আচ্ছা, আমার এখন এটা জানতে ইচ্ছে করছে, ছোট ইন্ডাস্ট্রি, এইসব কথা তুই যদি আমাকে একটা 50,000 টাকা দিস, কেউ জানবে না, সেটা তো আমাদের ব্যাপার। আমি বলছি এমনিও তুই একটা ভালো কাজে 50,000 টাকা দিলি, কেউ জানবে না। কিন্তু এই যে তুই ড্রিঙ্ক করে ফেলছিস, এটা তো সবার আগে চাউট হয়ে যায় ছোট ইন্ডাস্ট্রিতে, কেউ কারো খারাপ আটকায় না কোনোদিন। আর আমি
নিজে এটার মধ্যে দিয়ে এত বছর গেছি একটা সময়, তো আমি এটা সব থেকে বেশি জানি। তো সেখান থেকে কৌশিকদা আবার তোকে কনফিডেন্স পেলো কি করে অর্ধাঙ্গিনীতে ডাকার, আবার অর্ধাঙ্গিনীতে? এবার কেঁদে ফেলবো। কারণ আমি সত্যি বলে সত্যি কিছু নয় ফ্লোরে আলোচনা শুনেছি যে ইন্দ্রাশিসের অবস্থা খারাপ, সেইখানে কেজি বসে, তারপর কেজি তোকে ডাকলো কি করে একটা রোলে? একটা রোলে না, ভীষণ গুরুত্বপূর্ণ রোল। আমি জানি না, বাট আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, কেজি কিন্তু আমার আর আমার ভাইয়ের কাছে, বিশেষ করে আমার ভাইয়ের কাছে গার্জেন ফ্যামিলি। আমি কখনো অন্যভাবে দেখার মতো মানে কি বলবো, স্পর্ধা। স্পর্ধা আমি করিনি, কারণ উনি সেই জায়গাটা তৈরি করেন, উনি সবসময় এরমভাবেই মিশেছেন। তো আমি অবভিয়াসলি যখন রিকভার করছি, বাড়িতে একা থাকছি, বাবা মা মাঝে মধ্যে থাকেন সঙ্গে, তো একটা সময়ের পর থেকে তো রাহুলদা সবসময় মনে হতো যে আমি কাজে ফিরবো, কারণ আমি কাজ করতে তো অসম্ভব ভালোবাসি এবং ওই একটা জিনিস আমি পারি। আরেকটা যেটা পারতাম সেটা তো করিনি, সেটা তো খালি এখন জার্নালিস্টদের সঙ্গেই খেলি বা সিসিএল মাঠের বাইরে গিয়ে দেখি। এখন তো হাঁটুর জন্য আমি খেলতেও পারছি না। ওটা ঠিক করবি না? এইটা থাক, ঠিক পরে ঠিক বলিস, হবে এটা বল। না। তো এরম সময় আহ, রোজই একটু আশা করতাম আজকে একটা ফোন আসুক। এই আশা তো আমাদের, আমি বলে নয়, এটা তো সবাই নর্মালি আমরা করি, ফোন বাজলে একটা তো উত্তেজনা হয়। তো সেটা একটা অদ্ভুত আমি তো ফিলিং। রোজ চেক করি দিবাকর ব্যানার্জির মিসড কল আছে কিনা। তো সেইখানে দাঁড়িয়ে একদিন বসেই আছি, কফি খাচ্ছি, টিভি দেখছি দিনের বেলা। তো কৌশিকদা ফোন করলো, আমি ধরলাম, বললাম বলো। আমি ভেবেছি আমার খোঁজ নিতে ফোন করেছে, এবং এই ফোনটা আমি এক্সপেক্ট করেছিলাম যে তুই কেমন আছিস এটা আমাকে জিজ্ঞেস করবে। কেউ না করলেও এই একটা মানুষ তো করবে, অনেস্টলি বলছি আমি এটা। তো এবং সেটা পেয়ে আমি খুশি হয়েছি, আমি ধরেছি। খানিকক্ষণ পরে বললো তুই তো ফোন আর করিসই না। তো আমি তো জানি কেউ না জানুক, ওই লোকটা সব জানে, কারণ অবভিয়াসলি ইন টাচ উইথ মাই ব্রাদার, আর আমার ভাই জীবনের প্রায় সব সত্যি কথা কৌশিকদার সঙ্গে শেয়ার করে। তো আমি বুঝতে পারছি ওই জানে। তো আমি একটুখানি কি বলবো, ইতস্তত হয়েই কথা বলছিলাম, তাম করে আমাকে বলছে, আচ্ছা শোন, তোরা এখন কি কাজ চলছে? আমি বললাম কোনো কাজ চলছে না কৌশিকদা, অনেস্টলি কথাবার্তা হয়েছে, আমার মনে হয় না একটা ফলপ্রসূ হচ্ছে খুব রিসেন্টলি। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, যে খুব রিসেন্টলি কিছু ফলপ্রসূ হচ্ছে না। তো নেক্সট মান্থে 15 তারিখ থেকে যদি আমি চাই তুই শুটিং করিস, তুই আমার সময় দিতে পারবি তো? আমি হ্যাঁটাও বলতে পারছিলাম না দাদা। ফার্স্ট অফ অল আই ওয়াজ ল্যাকিং কনফিডেন্স। সেকেন্ডলি কৌশিকদাকে হ্যাঁ বলাটা কিন্তু শুধু আমার ভালো লাগা না, একটা বিশাল দায়িত্ব পালন করা। তো বাঙালি তাকিয়ে থাকে সিনেমাটার দিকে। এবার সেই দায়িত্বটা দিয়েই আমি আবার নতুন যাত্রাটা শুরু হবে, সেইটা অ্যাকসেপ্ট করতে আমার লেগেছে 4 মিনিট, 4 সেকেন্ড 5 সেকেন্ড লেগেছে আমার। তো আমি বলেছি হ্যাঁ পারবো করতে, কোনো প্রশ্ন করেনি রাহুলদা, আমি আজও জানি না। ব- আমাকে আমার রিকভারিতে বলা হয়েছিল, আমার যারা কাউন্সিলর, আমার যারা স্পন্সর, স্পন্সর মানে ওই স্পন্সর না, আমাদের যেটা উই দ্য প্রোগ্রাম উই ফলো, নার্কোটিক্স অ্যানোনিমাস আর অ্যালকোহলিক অ্যানোনিমাস। তো তা আমাদের সঙ্গে যারা থাকে, আমরা যাদের কাছে কনফেস করি সব কিছু, তো তাদেরকে আমাদের স্পন্সর বলি। তো তারা আমার থেকে অনেক বয়সে বড়, আমার বাবার বন্ধু। তো দে হ্যাভ অ্যাকচুয়ালি গিভেন মি দ্য নিউ লাইফ। তো তারা আমাকে বলেছিল দের ইজ এ থিং কল রিকভারি গিফট। তো এবং সেটা পেতে একটু সময় লাগে, সেটা কৌশিকদা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। দ্যাটস অল আই ক্যান সে। এবং আমি বলছি এটা যে আমি তো সত্যি এটা একটা নতুন জীবন ভাবি। আমার জীবনটা যেরকম ভাবে শুরু হয়েছিল, তুমি যদি দেখো যে বুম্বাদার হাউস, টেলিভিশন, ঋতুদার
কাজ, কৌশিক দাস সিনেমা, জয়দীপদার কাজ, ওই পুরো জিনিসটা রিপিট হচ্ছে আবার। আবার আমি এই যে দাড়িগোপ কামিয়ে ফেলেছি, এটার কারণ এনআইডিয়াজের সঙ্গে একটা সিরিয়ালের জন্য, এবং আমি শেষ করে ঢুকছি সেটা হলো একটা কৌশিক দাস সিনেমা। তো ইট ইজ এ সাইকেল, ইট ইজ এ সার্কেল। কি বলবো, আই হ্যাভ টেকেন ইট, আই হ্যাভ ওয়েলকাম ইট লাইক উইথ বোথ দ্য হ্যান্ডস। তোমাদের আশীর্বাদে সারা জীবন ভালো থাকতে চাই, দ্যাটস ইট। আর প্রেম করার সাহস নেই এখন, হুম কারণ বলছিস কি বাঘের শিকারের সাহস নেই? বলিস কি রে? ব্যাপারটা হলো, না প্রহল্লা, আমি পিছনে লাগছি। না না, তুমি পেছনে লাগতেই পারো আমার, আমি নেগেট করছি না তুমি এটা বললে, আমি খুব দায়ী এটার জন্য তুমি এটা বললে। আমি মেনে নিচ্ছি, কিন্তু অন আ সিরিয়াস নোট, আমি তো উই উড বি নেভার কল্ড রিকাভার্ড, এটা আমরা জানি, আজীবনের এটা রিকভারিং, উই উড বি রিকাভারিং অল till থ্রু the last breath. তো খুব আর্লি স্টেজ, আমি আগে নিজেকে অনেকটা সময় দিয়ে ওই কনফিডেন্সে যেতে চাই। জীবনের 40 বছরের জন্মদিন কিছুদিন আগে খেয়ে এসেছি, আমারটা পরের বছর হবে। তো এই বয়সে দাঁড়িয়ে তুমি যেই ফর্মটা আমার চাইছো, হ্যাঁ, ওটা হয় না। এখন তো সিরিয়াস হয়ে গেছি আমরা, এমন না যে আমি সিরিয়াস ছিলাম না, বাট এই সিরিয়াসনেসটা কিন্তু it is a worldly seriousness. It is absolutely a seriousness which comes from family. হ্যাঁ, we want to be in a family, but দিনের শেষে বাড়ি ফিরতে চাই এখন আমরা, পার্ক স্ট্রিটে না ঘুরে। তো অতটা সিরিয়াস এখন আমি হতে পারবো না, আমার আই এম নট অ্যালাউড টু বেসিক্যালি। তো এটা আমার খানিকটা ডেলিভারেট, অনেকটা কমিটমেন্ট, আমার অনেকটা ডেলিভারেট ডিসিশনও এটা, এক্ষুনি কিছুর সঙ্গে আরেকজন মানুষকে এর মধ্যে না জড়ানোর। স্পোর্টস দিয়ে শুরু করেছিলাম, আবার একটু স্পোর্টসে গিয়েই শেষ করি। রোহিত আর কোহলি একসাথে চলে গেল, এটা হবে তাড়াতাড়ি ভরাট? কি মনে হচ্ছে? অবশ্যই তুই ক্রিকেট এক্সপার্ট হিসেবে বলবি না, তুই একজন ভক্ত হিসেবে বলবি। আমি এই ভক্ত হিসেবেই বলছি যে হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা শুধু, কিন্তু রোহিত আর বিরাট গেছে, তা আমরা দেখতে পাচ্ছি দুটো স্টার প্লেয়ার চলে গেছে, তারা তো হাইস্ট লেভেল অফ পারফরমেন্স বটেই, দে আর স্টার্স অলসো ইন গ্লোবাল স্পোর্টস। তো তাদের একটা ইম্প্যাক্ট আছে, তো সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। রবি অশ্বিনও চলে গেছে, রবি অশ্বিন চলে গেছে, রাইট? হ্যাঁ, বুমরা ইজ নট প্লেইং অল দ্য ম্যাচেস টু ইজ 100%। স্বামীকে টিমে নেওয়া হচ্ছে না, হ্যাঁ, রাহানে পূজারা এরা সোশ্যাল মিডিয়ায় রিটায়ার করছে, এখনো করেনি। তো এইগুলো নাম আমরা যে গোল্ডেন এরাটা দাদা যে শুরু করেছিল, একটা ওইরকম টপ 5 টপ 6, সেটার পর যে এতদিন চলেছে, এটা কিন্তু এই নামগুলো তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু কোথাও জানতামই এটা একদিন এটা শেষ হবে, তখন একটা ডাউনফল হবে। এখন সেই ডাউনফলের পিরিয়ডটা আবার ফিরবো না কেন? অবভিয়াসলি ফিরবো। এই কি ফিরবো না? একটু সঙ্গে থাকতে হবে টিমের, বারবার রোজ যদি ঘুম থেকে উঠে এসব পড়তে হয়। ঠিক আছে, ব্যাপারটা খুব ইয়ার্কির ছলে হয়ে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, বাট আমি তো আছি টিমের, আমি তো একটাও খারাপ কথা বলছি না। ঠিক আছে, আমি চালাচ্ছি লোককে বাজে কথা বলার জন্য, বাট ঠিক আছে, খুব ব্যাপারটা এরকম ভাবে হেসে গেলে কেটে যাক, দেখবে এই যে একটা ট্রানজিশন পিরিয়ড কেটে যাবে, ম্যাচেই 400 রানের বেশি ক্যাপ্টেন তো অলরেডি করে দিয়েছে। তো এটা আস্তে আস্তে পিক আপ হয়ে যাবে, সবাই পিক আপ করে নেবে। অ্যাবসলিউটলি। এই ফিরে আসার গল্পই আজকে ছিল। টিম ইন্ডিয়া ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ফিরে আসবে। একজন নিজের জীবনের অন্ধকার সময়ের সাথে লড়ে ফিরে এসেছে, এবং সেই আলো সে আপনাদের সাথে ভাগ করে নিতে চায়। জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, আমরা তাকে দ্বিতীয় ইনিংসে মারকাটারি খেলতে দেখতে চাই। আমার বন্ধু, আমার ইন্সপিরেশন, আজ থেকে হয়তো আরও অনেকের ইন্সপিরেশন হয়ে উঠবেন। এই প্রজন্মের অন্যতম হৃদয়বান মানুষ, গুণী শিল্পী ইন্দ্রাশিস রায়।
এটা আমার গেঞ্জি, এরা আমার গলা কেটে দেয় এগুলো বলার সময়। দেখুন আমার গলা দেখতে পাচ্ছেন না, বংমেডের ওই বিজ্ঞাপন যাচ্ছে বলে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ভালো হবে, আমার খুব উপকার হবে।